সেই দিন মুর্শিদাবাদ ঘাট থেকেই নৌকো নিয়েছিল সচ্চরিত্র পুরকায়স্থ। কিন্তু সহজে কি আর নৌকো পাওয়া যায়? মাঝিরা বলে, দিন মানে নৌকো ছাড়লে কেউ সন্দেহ করবে, রাতের বেলায় ছাড়ব। সচ্চরিত্র বলেছিল, কেন সন্দেহ করবে কেন? মাঝিরা বলেছিল, আজ্ঞে মিয়া সাহেব, নিজামতে চরেরা সন্দেহ করবে, ভাববে সোনা দানা নিয়ে পালাচ্ছে, চারদিকে বড় চর লেগেছে। তাই সই। তাই সেই রাত্রের দিকেই নৌকোটা ছেড়েছিল। হাতিয়ারগড়ের দিকে যেতে হবে, একটু তাড়া আছে। তার বেশি কিছু খুলে বলেনি সচ্চরিত্র। নৌকোটা ছপাত ছপাত করে দাঁড় বেয়ে বেয়ে চলেছে। মরালির মুখেও কোনো কথা নেই। একটার পর একটা গ্রাম ছেড়ে চলেছে, আর কেবল মনে পড়ছে কান্তর কথা। কোথায় রইল সে? কোথায় কে তাকে ধরে রাখল? এতদিনের সম্পর্কটা দিনে দিনে বড় জটিল হয়ে উঠেছিল, কিন্তু আজ চলে যাবার মুখে যে এতটা টান পড়বে তা আগে বুঝতে পারেনি। সচ্চরিত্র একবার শুধু বললে, তুমি একটু ঘুমোতে চেষ্টা করো মা। মরালি বললে, ঘুম যে আসছে না। সচ্চরিত্র বললে, চেষ্টা করলেই ঘুম আসবে মা। আর বাবাজির জন্য ভেবেই বা কী করবে? ভগবানের যদি ইচ্ছে থাকে বাবাজির মঙ্গলই হবে। বাবাজি তো কোনোদিন কারোর ক্ষতি করেনি। হঠাৎ একটা জায়গা আসতে মনে হলো কে যেন চিৎকার করে উঠল, হল্ট হল্ট! মরালি ভয়ে চমকে উঠেছে। ও কি বলছে ঘটক মশাই? কারা ওরা? নৌকোটার মাঝিরা অতটা খেয়াল করেনি, তারা চালিয়েই যাচ্ছিল। আবার পাড়ের ওপার থেকে চিৎকার এলো, হল্ট হল্ট! নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নিই আজকের পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। তাহলে আসুন। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। দুর্যোগের সময় নৌকোতে আলো জ্বালাতে বারণ করেছিল সচ্চরিত্র। আগেই বলে দিয়েছিল, একটু সাবধানে নিয়ে যাবে বাবা আমাদের, দিনকাল ভালো নয়। তা দিনকাল যে ভালো নয় মুর্শিদাবাদের মাঝিরাও তা জানত। কদিন থেকেই কোনো সোয়ারি নেই, আর মাল আসা যাওয়া তো বন্ধই হয়ে গেছে আগের থেকে, ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই বাঁধবার সময় থেকেই। যারা কারবার করে তাদের মাল কিনবার খদ্দের নেই, আর যারা খদ্দের তারাও মাল কিনে ঘরে তুলতে ভরসা পায় না। মাল শুধু তো কিনলেই চলবে না, তাকে আবার বেচতেও হবে। কিন্তু কাকে বেচবে? যারা বেশি মুনাফা করবে বলে মাল লুকিয়ে রেখেছে তারাও ভরসা পাচ্ছে না বেচতে। যদি দাম পড়ে যায়, আরও কিছু দাম বাড়ুক তখন বেচব। আর তাছাড়া আজ না হয় নবাবের সরকার আছে, কিন্তু ফিরিঙ্গিরা যদি হঠাৎ এসে পড়ে এখানে, তখন টের পেলে মাল কেড়ে নিতেও পারে। তখন দাম পেলাম না, মুনাফাও পেলাম না, অথচ মালটাও খোয়া গেল। তাই মাঝিরা রাত্রে যাতায়াতের সময় আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে চলাফেরা করছিল। কিন্তু এমনটা যে হবে তা আগে কল্পনা করা যায়নি। ওপার থেকে তখনও শব্দটা আসছে, হল্ট! এ তো ফিরিঙ্গিদের গলা, এ ভাষাও তো ফিরিঙ্গিদের। সচ্চরিত্র ভয় পেয়ে গিয়েছিল। মাঝিদের দিকে চেয়ে বললে, নৌকো ঘোরাও গো তোমরা, নৌকোর মুখ ঘোরাও। মাঝিরা কথাটার মানে বুঝতে পারেনি। কি বলছে ওরা খাঁ সাহেব? কে ওরা? সচ্চরিত্র বললে, সে মানে কি আর আমি বুঝেছি? নৌকো ঘোরাও, ওটা ফিরিঙ্গি ঘাঁটি। মাঝিরা বললে, তা নৌকো ঘুরিয়ে কোন দিকে যাব? আবার সেই মুর্শিদাবাদে? তা কি আর করা যাবে, মরলে নবাবের হাতে মরাই ভালো, ফিরিঙ্গিদের হাতে মরতে যাই কেন বুড়ো বয়সে? মরালি এতক্ষণে ব্যাপারটা বুঝে নিয়েছিল। বললে, না না, নৌকো ঘোরাতে হবে না, পাড়ে ভেড়াও। সচ্চরিত্র বললে, কেন মা, নৌকো পাড়ে ভেড়াতে বলছো কেন? শেষকালে যে ফিরিঙ্গি বোম্বেটিদের হাতে পড়ব। মরালি বললে,
তা হোক ঘটকমশাই, এখন পালাতে গেলে বিপদ হবে। আমার মনে হচ্ছে আমরা ফিরিঙ্গি সেপাইদের হাতে পড়েছি। ফিরিঙ্গি সেপাই? কথাটা শুনে সচ্চরিত্র পুরকায়স্থমশাই ভয়ে শিউরে উঠলে। বড়ালি মাঝিদের জিজ্ঞেস করলে, এটা কোন জায়গা তোমরা জানো? মাঝিরা বললে, বাবু, এ তো ময়দাপুর। তাহলে মরালি যা ভেবেছিল তাই ঠিক। ক্লাইভ সাহেব ফৌজ নিয়ে তো এখানেই ঘাঁটি করে রয়েছে। কথাটা চকবাজারের রাস্তার লোকের মুখেই তো শুনে এসেছে সে। সচ্চরিত্র পুরকায়স্থমশাই তখন থরথর করে কাঁপছে। মরালি বুড়ো মানুষকে এক হাত দিয়ে ধরলে, বললে, আপনি কিছু ভাববেন না ঘটক মশাই, আমি তো আছি, ভয় কি? সচ্চরিত্র বললে, আমি তো তোমার জন্যই ভাবছি মা। যদি ওরা জানতে পারে তুমি মেয়ে মানুষ, তাহলে কি আর ছেড়ে কথা বলবে বেটারা? মরালি বললে, তা জানতে পারবে না ঘটক মশাই। মাঝিরা তখন নৌকো পাড়ে ভেড়াচ্ছিল। পাড়ের ওপর অনেকগুলো লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে। তারাও আস্তে আস্তে নদীর কিনারায় নেমে আসছে। সচ্চরিত্র বললে, ওরা যদি তোমার গায়ে হাত দেয় তাহলে কিন্তু আমি সহ্য করব না, তা বলে রাখছি মা। মরালি বললে, আপনি অত উত্তেজিত হবেন না। আপনি বেশি কথাও বলবেন না, ঠান্ডা হয়ে থাকবেন। যা বলবার আমিই বলবো। সচ্চরিত্র বললে, তুমি ওদের চেনো না মা, তাই অমন করে কথা বলছো। ওদের কোনো বিশ্বাস নেই, ওরা গরু সোর খায়, তা জানো? মরালি বললে, তা জানি। ক্লাইভ সাহেবের সঙ্গে আমার জানাশোনা আছে। জানাশোনা আছে মানে? মরালি বললে, একবার আমি বরানগরে ক্লাইভ সাহেবের ছাউনিতে গিয়েছিলাম। লোকটা খুব ভালো। ভালো মানে? কি বলছো তুমি? মরালি বললে, ভালো মানে ভালো। বাইরে থেকে যা শোনা যায় তার সবটুকু সত্যি নয়। হাজার হোক ফিরিঙ্গি হলেও লোকটা মানুষ তো বটে। তুমি ওকে মানুষ বলো? ফিরিঙ্গিরা দেশের কত ক্ষতি করেছে তা জানো? সব জানি বলেই তো ওই কথা বলছি ঘটক মশাই। বুদ্ধিতে আমার সঙ্গে পারবে না। একবার ওর দপ্তর থেকে ওরই সামনে থেকে একটা জরুরি চিঠি চুরি করে এনেছিলাম। দেখুনই না আমাকে দেখলে কি বলে। সচ্চরিত্র বললে, কিন্তু মা, তোমাকে চিনতে পারবে কি করে? তুমি তো এখন বেটা ছেলে সেজে আছো। মরালি বললে, না চিনতে পারলে তো ভালোই, কিন্তু চিনতে পারলেও কোনো ক্ষতি নেই। কেন? ওই ক্লাইভ সাহেবের ছাউনিতেই তো হাতিয়ারগড়ের ছোট রানী অনেকদিন ছিল। ওদের খুব যত্নে রেখেছিল সাহেব। ওদের মুখেই আমি সাহেবের প্রশংসা শুনেছি। ততক্ষণে কতগুলো ফিরিঙ্গি নৌকুঘাটে ভিড়তেই সামনে এসে ঝাঁপিয়ে পড়েছে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। সচ্চরিত্র মানে বুঝতে পারলে না। হাত ওঠাও, হাত ওঠাও, হাত ওপরে উঠাও। মরালি নিজের দুটো হাত ওপরে উঁচু করে তুলল। সচ্চরিত্র পুরকায়স্থ তার দেখা দেখি হাত উঠালো। মাঝিরাও উঠে হাত তুলে দাঁড়ালো। তারপর সেপাইরা সামনে বন্দুক উঁচু করে ধরে বললে, ওঠো, ওপরে চলো। আগে আগে মরালি, তার পেছনে সচ্চরিত্র পুরকায়স্থ, আর তার পেছন পেছন মাঝিরা। সবাই সেই অন্ধকারের মধ্যে পা ফেলে ফেলে উঁচু পাড় ভেঙে ডাঙার ওপর উঠতে লাগলো। আর সেই দিন জগৎ শেঠজির হাবেলির ভিক্ষু শেখ একটু বেশি গরম হয়ে গিয়েছিল। কদিন ধরেই যেন সব নিয়ম মাফিক চলছে না। যেই সময়ে হাবেলিতে লোক আসা নিয়ম, সেই সময় আসছে না। যেই হাবেলিতে ভিক্ষু শেখ পাহারাদার, সে হাবেলি নয়। আর এটাই ছিল তার ইজ্জত। সেই ইজ্জতেই যেন কয়দিন ধরে তার আঘাত লাগছে। কন হে কন? আর তারপর যখন দেখেছে মির্জাফর সাহেব, তখন মাথা নিচু করে কুর্নিশ করেছে। আবার খানিক পরে আরেকজন, কন হ্যায় কন? আর তারপর যখন দেখেছে রাজা দুর্লভরাম, তখনও মাথা নিচু করে কুর্নিশ করেছে। এমনি করে লোক আসার যেন আর বিরাম নেই। এক এক করে সারা মুর্শিদাবাদের তামাম রেইস আদমি এসে হাজির হয়েছে মহিমাপুরে। কেউ আর পাঞ্জা দেখায় না।
পাঞ্জা দেখবার কিংবা পাঞ্জা দেখাবার দরকারই হয় না। আর শহর মুর্শিদাবাদও হয়েছে তেমনি। শহরে যত বেকার আদমি সব বিলকুল রাস্তায় বেরিয়ে পড়েছে। ক্যা হুয়া? হুয়া হ্যায় ক্যা? ভিখু শেখ নিজের মনে নিজেকেই প্রশ্ন করে। সবাই কি পাগল হয়ে গেল? সবাই দিমাগ হারিয়ে ফেললে? কন হ্যায়? চারিদিকে যেন সবাই দিওয়ানা হয়ে ঘুরে বেড়াচ্ছে। লোক দেখেই নেশার ঘরে ভিখু শেখ চিৎকার করে ওঠে, কন হ্যায়? ওটা যেন ওর বুলি হয়ে গেছে। আর বলতে বলতে তা মুদ্রা দোষে দাঁড়িয়ে গেছে। মানুষের ছায়া দেখলেও বলে, আবার মানুষের গন্ধ পেলেও বলে। কোথা থেকে হঠাৎ এত মানুষের আমদানি হলো শহরে তা সে বুঝতেও পারে না। ভোর রাত থেকে আসা যাওয়া শুরু হয়েছে, তা তখনও থামেনি। এই মহিমাপুর মহারাজার হাবেলির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিখু শেখ তার জীবনটা কাটিয়ে দিয়েছে। কিন্তু বুঝতেও পারেনি যে তার চোখের আড়ালে এই দুনিয়াটা কত তাড়াতাড়ি আসমান জমিন বদলে যাচ্ছে। বুঝতেই পারেনি যে শুধু বন্দুক দিয়ে পাহারা দিলেই সব কিছু নিরাপদ থাকে না। বুঝতেই পারেনি যে তার দৃষ্টি আর তার বন্দুকের আড়ালে আরেকটা দুনিয়া আছে, যেখানে আরেকজন অদৃশ্য ভিখু শেখ আরও কঠোর, আরও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মানুষের মনের হাবেলির সব ফটকগুলো পাহারা দিচ্ছে। আর ভিখু শেখ সেই ভিখু শেখকে চেনে না বলেই জগৎ শেঠজির হাবেলির ফটক পাহারা দেয় আর চিৎকার করে বলে, কন হ্যায়? কিন্তু না জানাই বোধহয় ভিখু শেখদের পক্ষে মঙ্গল। জানলে অমন বিশ্বস্ত হয়ে আর পাহারা দিতে পারত না, অমন কথায় কথায় চেঁচাতও না। আর জগৎ শেঠজির বাস্তব সংসারটাও ভিখু শেখদের অভাবে অচল হয়ে যেত। ভিখু শেখেরাও চাকরি ছেড়ে দিয়ে মুলুকে ফিরে গিয়ে উপোস করে মরত। কিন্তু এইসব কথা ভিখুদের শেখানোও হয় না। ভিখু শেখরা এসব কথা শিখতেও চায় না। ভিখু শেখরা বলে, তুমি আমার মালিক, আমি তোমার সেবা করেই জীবনটা সার্থক করব। আমার চোখের সামনে আমার গাফিলতিতে হাবেলির মালিক বদলে যাবে, তা আমি সহ্য করব না। তবুও ইতিহাসের অমোঘ পরিহাসে এক একবার ভিখু শেখদের চোখ খুলে যায়। তারা দেখে তাদের পাহারা দেওয়া সত্ত্বেও হঠাৎ কখন যেন রাজ্যপাট বদলে গেছে। হঠাৎ কখন যেন মসনদ জগৎ শেঠজির হাতছাড়া হয়ে গিয়েছে। সেদিন 1757 সালের 25শে জুন সেই ঘটনাটাই ঘটল। সকালবেলা মির্জাফর আলী শহরে ফিরে এসে খবর পেলে জগৎ শেঠজিকে ডেকে পাঠিয়েছে নবাব। রাজা দুর্লভরামও আর দেরি করেনি। সবাই জগৎ শেঠজির মুখের দিকে তাকিয়ে আছে। চেহেল সুতনের আম দরবার থেকে ফিরতেই ভিখু শেখ এক লাফে সামনে গিয়ে দাঁড়িয়ে কুর্নিশ ঠুকেছে। কে কে আছে ভেতরে? দিওয়ান রঞ্জিত রায় বললে, রাজা দুর্লভরাম, মির্জাফর আলী সাহেব আর হাতিয়ারগড়ের ছোটমশাই। সেই যে দরবার বসেছিল তাদের, সে আর খতম হয় না। আর ভিখু শেখ তখন থেকেই ফটকে পাহারা দিচ্ছে। তারপর দুপুর হলো, বিকেল হলো, একসময় সন্ধেও হলো। পূব দিকের সূর্যটা উঠে আবার পশ্চিম দিকে ডুবেও গেল, কিন্তু দরবার শেষ হলো না। আর সন্ধ্যের অন্ধকারে এলো মিরন। তারপরে সে হাজির হলো ফিরিঙ্গি ফৌজের ওয়াটস আর তার সঙ্গে আরেকজন। জগৎ শেঠজি ঠিক চিনতে পারলেন না তাকে। জিজ্ঞেস করলে, ইনি কে? ওয়াটস বললে, ইনি মিস্টার ওয়ালস, কমান্ডার ক্লাইভের সেক্রেটারি। ক্লাইভ কখন আসবেন? আমাদের কাছ থেকে সিটির হালচাল কীরকম শুনে তবে আসবেন। তিনি এখন ময়দাপুরে ক্যাম্প করে আছেন। আমরা গিয়ে সব রিপোর্ট দেব। রাজধানীর কি অবস্থা এখন? রাস্তায় রাস্তায় তো গোলমাল দেখলাম। একটা দোকানের সামনে একটা বুড়ো লোকের ডেড বডি পড়ে থাকতেও দেখলাম। কে ও? কোথায় কে মরে পড়ে আছে তার খবর রাখবার তখন কারোর সময় নেই। আর নবাব? নবাব কি করছে? কি মতলব নবাবের? জগৎ শেঠজি বললেন, আমাকে নবাব ডেকে পাঠিয়েছিল ফৌজ তৈরি করবার জন্যে। আমার কাছে টাকাও চেয়েছিল। আমি বলেছি আমার কাছে এখন টাকা নেই। ওয়াট সাহেব বললে, কর্নেল সাহেব আমাকে দিয়ে খবর পাঠিয়েছে তার কিছু টাকার দরকার। হাতে কিছুই টাকা নেই।
লড়াইতে সব টাকা ফুরিয়ে গেছে। মির্জাফর সাহেব জিজ্ঞেস করলে, কত টাকার দরকার? 2,20,00,000 টাকা। জগৎ শেঠজির মুখখানা কেমন গম্ভীর হয়ে গেল কথাটা শুনে। ওটা নবাবের কাছ থেকে দিলেই চলবে। ওই টাকাটা পেলে তবেই কর্নেল সিটির দিকে আসবেন। মির্জাফর আলী বললে, কিন্তু টাকাটা পরে দিলে চলবে না? নবাবকে গ্রেপ্তার করার পর আমি আদায় করে দেব। রাজা দুর্লভরাম এতক্ষণে কথা কইলে, বললে, এত টাকা নবাবের সিন্ধুকে নেই। সে কি, মুর্শিদাবাদের নবাবের কাছে 2,20,00,000 টাকা নেই? থাকলে তো নবাব এক্ষুনি ফৌজ বানিয়ে আবার লড়াই শুরু করে দিত। কিন্তু টাকাটা যে চাই কর্নেলের, আর একটু তাড়াতাড়ি চাই, নইলে আপনাদেরই ডেঞ্জার। মসিয়ে ল হয়তো 2-1 দিনের মধ্যে এখানে এসে যাবে। মির্জাফর আলীর ভয় হয়ে গেল কথাটা শুনে। ল সাহেব আসছে? তাড়াতাড়ি জগৎ শেঠজির দিকে চেয়ে বললে, আপনি টাকাটা দিয়ে দিন জগৎ শেঠজি। আমি নবাব হলে সব টাকাটাই আপনাকে শোধ করে দেব, কথা দিচ্ছি। রাজা দুর্লভরাম বললে, আর যদি টাকাটা না দিতে পারি আমরা, তাহলে কর্নেল মুর্শিদাবাদে আসবেন না? ওয়ালস বললেন, না। ছোটমশাই এতক্ষণ একপাশে বসেছিল, বললে, জগৎ শেঠজি, টাকাটা আপনি দিয়েই দিন। আমার নিজের টাকা থাকলে আমি দিয়ে দিতাম। জগৎ শেঠজি তখনও চুপ করে আছেন। মনে মনে ভাবছিলেন, একজন নবাব লড়াইতে হেরে টাকা চাইছে তার কাছে, আর একজন লড়াইতে জিতে টাকা চাইছে। এরই কাছে একদিন সবাই দরবার করেছে নবাবকে জব্দ করবার জন্য। একেই তারা সবাই মিলে বাংলা মুলুকে ডেকে এনেছে। আজ এরও টাকা চাই। ওয়ার্ডস আর ওয়ালস উঠে পড়ল, বলে, তাহলে স্যার আমরা উঠি। জগৎ শেঠজি রূঢ় গলায় বললে, হ্যাঁ, উঠুন আপনারা। মির্জাফর আলী জগৎ শেঠজির কাছে সরে এসে বললে, জগৎ শেঠজি, আমি কথা দিচ্ছি, আমি নবাব হয়ে আপনাকে সব টাকাটাই শোধ করে দেব। আপনি টাকাটা দিয়ে দিন। ছোটমশাইও বললে, হ্যাঁ জগৎ শেঠজি, আপনি টাকাটা দিয়ে দিন, নইলে ল সাহেব এসে পড়লে আবার যেইকে সেই অবস্থা হবে। জগৎ শেঠজি পাথরের মতো নির্বিকার হয়ে তখনও চেয়ে আছেন। চেয়ে আছেন নাকি ভাগ্যের পরিহাসের কথা ভাবছেন, কে জানে। এদেরই তিনি বাংলা মুলুকের ভাগ্য নিয়ন্ত্রণ করে ডেকে এনেছেন আদর করে। মির্জাফর সাহেব এদেরই পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে। বাইরে ভিখু শেখ হঠাৎ চিৎকার করে উঠেছে, কন হ্যাঁ? তখন রাত নয়, অন্ধকারও নয়, কিছুই নয়। তবুও এত হুঁশিয়ারি ভালো লাগে না বশির মিয়ার। বশির মিয়া রেগে গেলে বলে, আমি রে বাবা, আমি বাঘ নই, ভাল্লুক নই, আমি বশির মিয়া। পাঞ্জা হ্যাঁ? অর্থাৎ ভেতরে ঢোকবার মঞ্জুরি আছে কিনা। বশির মিয়া বললে, এই দেখো বাবা, এই দেখো, পাঞ্জা দেখো, খাস নিজামতের মোহর আর মনসুর আলী মেহের সাহেবের মঞ্জুরি। ভিখু শেখ আর কিছুই বললে না। কুত্তিকা বাচ্চারাও আজকাল পাঞ্জা আনছে সঙ্গে করে। দুনিয়া বেহেস্তে হয়ে গেছে। যা অন্দর মে যা, ভাগ। তারপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখু শেখ দুনিয়াদারির বেহসি দেখে তাজ্জব হয়ে আকাশ পাতাল ভাবতে লাগলে। আর ভেতরে তখন সবাই মনসুর আলী মেহের সাহেবের চিঠি পড়ে আরও তাজ্জব হয়ে গেছে। মোহরার সাহেব লিখেছে, নবাব খাজাঞ্চিখানার তহবিল থেকে সব টাকা দান খয়রাত করবার হুকুম জারি করেছে। যে এসে চাইছে তাকেই টাকা দেওয়া হচ্ছে। তহবিলের টাকা দেওয়া আরম্ভ হয়েছিল বিকেলবেলা, এখনও দেওয়া শেষ হয়নি। আর ঘড়ি 2 পরে তহবিলে কিছুই অবশিষ্ট থাকবে না। আপনাকে সংবাদটা জানালাম, কিং কর্তব্য জানাবেন। ওয়াটস আর ওয়েলস কিছুই বুঝতে পারেনি এতক্ষণ। জিজ্ঞেস করলে, কি হয়েছে? মির্জাফর তখনও চিঠিটা বারবার পড়ছে। হঠাৎ কি করবে যেন মাথায় কিছুই এলো না। সব টাকা উড়িয়ে দিয়ে তবে কি পালিয়ে যেতে চায় নবাব? ওয়াটস আবার জিজ্ঞেস করলে, কি হয়েছে জেনারেল? মির্জাফর বললে,
নবাব সব টাকা বিলিয়ে দিচ্ছে সকলকে, যত টাকা আছে নিজামতে সবই দান খয়রাত করে দিচ্ছে। এতক্ষণে যেন বুঝতে পারলে তারা। তাহলে মুর্শিদাবাদ ক্যাপচার করে তাদের বেনিফিট কী হবে? কিছুই না, একেবারে ফাঁকা সিন্দুক পড়ে থাকবে। যদি পারো এক্ষুনি হামলা করতে বলো কর্নেল সাহেবকে, আজ যেন দেরি না করেন। সত্যি দুইজন ফিরিঙ্গি তখন ভাবনায় পড়ে গেছে। বশির মিয়া বললে, সবাই টাকা মোহ নিয়ে নৌকো করে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছে হুজুর, আমি নিজে দেখে এসেছি। তখন আর কোনো বুদ্ধি কারোর মাথায় আসছে না, সমস্ত পরিকল্পনা যেন গোলমাল হয়ে গেছে। যাও যাও, এক্ষুনি চলে যাও সাহেব, এক্ষুনি কর্নেলকে গিয়ে বলো যেন আর দেরি না করে, রাস্তায় যাকে পাবে তাকে যেন গ্রেপ্তার করে, নদীতে নৌকো দেখলেই ধরতে হুকুম দাও। সবাই নিজামতে টাকা নিয়ে পালাচ্ছে, আর দেরি করো না, যাও যাও। ওয়ার্ডস দেরি করেনি, সঙ্গে ওয়ালও তাড়াতাড়ি ঘোড়ায় উঠে সোজা দৌড় দিয়েছে কাশিমবাজারের দিকে। কাশিমবাজার পেরিয়েই ময়দাপুর। কিন্তু সমস্ত রাস্তাটাই লোকে লোকারণ্য। দলে দলে সমস্ত লোক মুর্শিদাবাদ ছেড়ে হাঁটা পথে রওনা দিয়েছে। সঙ্গে যে যা পেরেছে নিয়ে চলেছে। ছোট ছেলেমেয়েরা পোটলাপুটলি কাঁধে নিয়ে হরিনামের মালা জপছে, আর বুকের মধ্যে নিয়েছে নারায়ণ শিলা। ম্লেচ্ছরা আসছে আবার, দেশ ঢুই উচ্ছন্নে যাবে। সেই ভোরবেলা থেকেই তাদের যাত্রা শুরু হয়েছে। এত রাত হয়েছে তখনও রাস্তার লোকের বিরাম নেই। সবাই চলেছে পূর্বপুরুষের বাস্তু ভিটে ছেড়ে। ক্লাইভ তখনও অপেক্ষা করছিল। ওয়াটস যেতেই ক্লাইভ বললে, কি খবর? ওয়াটস বললে, টাকা দেবে না জগৎ শেঠ। দেবে না? না, জগৎ শেঠজি বললে অত টাকা তার কাছে নেই। ক্লাইভ বললে, তাহলে কোম্পানির যে এত টাকা খরচ হলো এ কিসের জন্যে, কাদের জন্যে? আর এই টাকার দায় নেবে কে? কোম্পানি নাকি বাংলার নবাব? ওয়াটস বললে, সে কথা আমরা বলেছি, কিন্তু ওদের টাকা নেই। ক্লাইভ বললে, ওদের না থাকতে পারে, কিন্তু লোন দিক, নবাবের ক্যাশ পেলে তখন আমরা সব লোন মিটিয়ে দেব। ওয়াটস বললে, কিন্তু নবাবের কাছেও কিছু নেই। নবাবের যা কিছু টাকা ছিল সমস্ত চ্যারিটি করে দিয়েছে। সে কি? হ্যাঁ, মির্জাফর আলী বলে দিয়েছে, টাকা করে নিয়ে যারা পালাচ্ছে তাদের যেন আমরা আটকাই, প্রত্যেকটা নৌকো যেন আমরা সার্চ করি, প্রত্যেককে যেন আমরা গ্রেপ্তার করি, তাদের ধরলে আমরা অনেক টাকা পাব। তাই পরের দিন থেকে সেই হুকুমটা জারি হলো। হাঁটা পথে, নদীপথে, নৌকোতে যারাই যাবে তাদেরই চ্যালেঞ্জ করা হবে, কাউকেই ছাড়া হবে না। নবাবের টাকা দেওয়ার তো রাইট নেই, নবাবের টাকা তো কাষ্টির টাকা। আর তখন থেকেই সকাল সন্ধে রাত নৌকো গেলেই নদীর ওপর থেকে সেপাইরা চ্যালেঞ্জ করতে লাগলো, হল্ট। রাস্তায় লোকেদের থামিয়ে দিয়ে গ্রেপ্তার করা হতে লাগলো। বডি সার্চ করে টাকা কড়ি যা কিছু পাওয়া গেল কেড়ে নেওয়া হলো। তারপর সব কেড়ে নিয়ে ছেড়ে দিতে লাগলো। যাও, এইবার খালি হাতে যেদিকে চোখ যায় চলে যাও। সমস্ত রাস্তা ধরে পাহারা বসলো গঙ্গার ধারে। অন্ধকারে নৌকো আসতে দেখলেই সেপাইরা চিৎকার করে উঠতে লাগলো, হল্ট, হল্ট। কিন্তু সেই দিন ভোরবেলা যখন মিরন এসে খবরটা দিয়ে গেল যে নবাব মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেছে, তখন কর্নেল ক্লাইভ পরামর্শ করবার জন্যই মেজর কিলপ্যাট্রিককে ডেকে পাঠিয়েছিল। কিলপ্যাট্রিক আসতেই ক্লাইভ বললে, শুনেছ মেজর, নবাব মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেছে। আর ঠিক সেই সময়েই হঠাৎ সেন্টি গার্ড এসে খবর দিলে, কর্নেল, রাত্রে একটা নৌকো ধরা পড়েছে। ক্লাইভ বললে, কত টাকা পাওয়া গেছে তাদের কাছ থেকে? গার্ড বললে, টাকা পাওয়া যায়নি, কিন্তু মনে হচ্ছে তারা স্পাই, নবাবের স্পাই। স্পাই? গার্ড বললে, হ্যাঁ কর্নেল, ফিমেল স্পাই, পুরুষের পোশাক পরে ছদ্মবেশে পালাচ্ছিল। ফিমেল স্পাই? মুন্সি নবকৃষ্ণ কথাটা শুনে অবাক হয়ে গেল। মেয়ে মানুষ চর, পুরুষ মানুষের পোশাকে? ক্লাইভ বললে, নিয়ে এসো আমার কাছে। খানিক পরেই যে সামনে এসে দাঁড়ালো তাকে দেখে অবাক হয়ে গেল কর্নেল ক্লাইভ।
একটু তীক্ষ্ণ নজর দিয়ে দেখলে। এমনিতে তো বোঝাই যায় না যে সে ফিমেল। ঠিক বাঙালি পুরুষদের মতোই পোশাক পরেছে, গায়ে আবার চাদর ঢাকা। গার্ড বললে, এ পুরুষ নয় কর্নেল, এ ফিমেল, মেয়ে মানুষ। এর বডি সাজ করতে গিয়ে টের পেয়েছি। ক্লাইভ উঠে দাঁড়িয়ে সামনে গেল, তারপর চাদরটা মাথা থেকে খুলে দিলে। মুখটা যেন চেনা চেনা মনে হলো। ক্লাইভ বললে, তোমাকে কোথায় দেখেছি বলো তো? হোয়ার? হু আর ইউ? কে তুমি? মরালি বললে, সকলের সামনে বলতে পারবো না সাহেব, আড়ালে বলবো। আড়ালে? বেশ, আড়ালেই চলো। গার্ড বললে, ওর সঙ্গে একটা বুড়ো মানুষও আছে কর্নেল। ক্লাইভ বললে, সে থাক, পরে দেখব। এই বলে পাশের ঘরের দিকে গেল। মরালি ওর সঙ্গে সঙ্গে ঘরের ভেতর ঢুকল। দরজাটা বন্ধ করে দিয়ে ক্লাইভ বললে, এখন বলো, কে তুমি? মরালি বললে, সত্যি আমাকে চিনতে পারছেন না? না। মরালি বললে, আমি পেরিন সাহেবের বাগানে আপনার দপ্তর থেকে একদিন আপনার চিঠি চুরি করেছিলাম। সে কি? তুমি? তুমি মরিয়ম বেগম? মরালি বললে, হ্যাঁ। এবার চলুন, একবার কৃষ্ণনগর থেকে ঘোরা যাক। কি হচ্ছে সেখানে ছোট রানীর সঙ্গে? কৃষ্ণনগরে অনেক রাত্রে মহারাজ তখন অঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ গৃহিণী ডাকলেন। সামান্য ডাকেই উঠে পড়েছেন মহারাজ। বললেন, কি কি হলো? গৃহিণী বললে, এই দেখো, হাতিয়ারগড়ের বড় রানীর কাছ থেকে চিঠি নিয়ে লোক এসেছে। এক্ষুনি দিয়ে গেল, বললে জরুরি চিঠি। লোকটা বলছে নবাব সিরাজউদ্দৌলা নাকি মুর্শিদাবাদ থেকে পালিয়েছে, রাস্তায় শুনে এসেছে। মহারাজের তন্দ্রাটা ভেঙে গেল। বললে, কই দেখি চিঠিটা। গৃহিণী বললেন, চিঠিটা তোমার নামে নয়, আমাকে লিখেছেন। মহারাজ কৃষ্ণচন্দ্র সন্ধ্যাবেলাতেই মুর্শিদাবাদের খবরটা পেয়েছিলেন। দিওয়ান কালীকৃষ্ণ সিংহ মহাশয়ের সঙ্গে অনেকক্ষণ আলোচনাও করেছিলেন। বলেছিলেন, আমি তখনই বলেছিলাম দেয়ান মশাই, মতলব ভালো নয় ক্লাইভ সাহেবের। ওদের লড়াইয়ের খরচ আমরা কেন দিতে যাব? দেয়ান মশাই বলেছিলেন, ক্লাইভ সাহেবের লোক সেখানে ছিল, সে বললে 2,20,00,000 টাকা তাদের দিতেই হবে। আসলে লড়াইটা তো করছে আমাদের জন্যই, আমরাই তো তাকে ডেকে এনেছি। তা তো ডেকেছি, কিন্তু এর জন্য এত টাকা দিতে হবে? আর তাছাড়া কাজটা তো এখনো শেষই হলো না। এরা তো দেখছি পাকা কারবারি জাত, কাজ ফতে হওয়ার আগেই টাকা চায়। তা খবরটা পেয়েছ আর কে কে ছিল? কালী সিংহ বললে, সব খবরটা পাওয়া যায়নি, আমাদের উকিল তো আর সেখানে ছিলেন না। খবরটা যা লোকমুখে শুনেছেন সেটাই জানিয়েছেন। আর ক্লাইভ সাহেব? সে তো সেই ময়দাপুরেই ছাউনি করে আছে। তা শহরের ভেতরে ঢুকছে না কেন? ভয়ও তো আছে, মির্জাফর সাহেবকে তো এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। আর নবাব? নবাবের শেষ খবরটা কি? দেওয়ানমশাই বললে, নবাব আরেকবার চেষ্টা করছে, যদি সৈন্য সামন্ত জোগাড় করে ফৌজ তৈরি করতে পারে। তা তত টাকাও তার নেই। আর জগৎ শেঠজিও সোজা বলে দিয়েছে তার অত টাকা দেবার ক্ষমতা নেই। এই পর্যন্তই কথা হয়েছিল রাত্রে। তারপর খাওয়া দাওয়া করে শুতে গেছেন অন্দরমহলে। মাথার মধ্যে কদিন ধরেই দুশ্চিন্তা ছিল। দুশ্চিন্তা ছিল রাজধানী নিয়ে, লড়াই নিয়ে, লড়াইয়ের ফলাফল নিয়ে। ভেবেছিলেন লড়াইটা মিটে গেলে দুশ্চিন্তাটা কাটবে, কিন্তু আরও যেন জটিল হয়ে গেল জিনিসটা। মসনদের ব্যাপারটাই মিটল না, তবুও আগে থেকে টাকা দিতে হবে। এ তো বেশ আবদার। দেওয়ানমশাইকে বলেই রেখেছিলেন, রাত্রে যদি কিছু খবর টবর পান আমাকে ডাকবেন, আমি ঘুমিয়ে থাকলেও আমাকে জানাবার ব্যবস্থা করবেন। আমি খুবই উদ্বিগ্ন হয়ে রইলাম। শোবার আগে গৃহিণীকেও বলে রেখেছিলেন, রাত্রে যদি কেউ এসে ডাকে আমাকে জাগিয়ে দিও। গৃহিণী বলেছিলেন, তোমার অত কষ্টের ঘুম, না হয় ভোরে ঘুম থেকে উঠে শুনো।
মহারাজ বলেছিলেন, না না, হাজার হাজার লোক আমার মুখের দিকে চেয়ে আছে, আমি যদি ঘুমোই তাদের কথা কে ভাববে। এরপর আর বেশি কথা হয়নি, নিঃশব্দে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু গৃহিণীর ডাকেই উঠে পড়ে সব ব্যাপারটা শুনলেন। হাতিয়ারগড়ের বড় রানীর পাঠানো চিঠিটাও পড়লেন। বহুদিন ধরে ছোট মশাইয়েরও কোনো খবর পাননি। মহারানীর কাছে লিখেছেন তিনি যদি কিছু সংবাদ দিতে পারেন। আর সেই রাত্রেই আবার শোবার ঘর ছেড়ে তিনি নিচে এলেন। দেওয়ানমশাই আগের থেকে এসে বসেছিল, হাতিয়ারগড় থেকে আসা লোকটাও এসেছিল। তা তুমি কি করে জানলে যে নবাব রাজধানী ছেড়ে চলে গেছে? আগে মহারাজ, আমি নৌকোয় মাঝিদের কাছে শুনলাম। কখন পালিয়েছে নবাব? তা ঠিক বলতে পারছি না হুজুর। নৌকোর মাঝিরা বলছিল মুর্শিদাবাদের ঘাটে অনেক নৌকো যেতে দেখেছে, তাতে নাকি মেয়ে ছেলে ছিল, বোধহয় বেগম সাহেবা টাহেবা কেউ হবে, সঙ্গে লোক লস্কর পেয়াদাও ছিল, দেখে নবাব বলেই মনে হয়েছে তাদের। আর কি বললে তারা? আর বলছিল ময়দাপুরে আসবার পথে ফিরিঙ্গি সাহেবেরা হাঁটা পথে নৌকো পথে যাকে দেখছে তাকেই ধরছে, ধরে ধরে সবাইকে তল্লাশি করছে, যার কাছে যা টাকা কড়ি আছে সবই কেড়ে নিচ্ছে। একজন বেগম সাহেবাকেও নাকি ধরেছে। চেহেল সুতুনের বেগম সাহেবা? আগে হ্যাঁ হুজুর, বেটা ছেলের সাজ পোশাক পরে যাচ্ছিল, তাকেও নাকি ধরে তল্লাশি করতে গিয়ে জানা গেছে যে তিনি চেহেল সুতুনের বেগম সাহেবা। এরপর সব শুনে মহারাজ বললেন, তুমি অতিথিশালায় গিয়ে থাকো, আজকে তোমার চিঠির জবাব নিয়ে যাবে রানীমার কাছ থেকে। লোকটা চলে যাবার পর মহারাজ দেয়ানমশাইকে বললেন, তোমার কি মনে হচ্ছে দেয়ানমশাই, কথাগুলো সত্যি? আজ্ঞে আমার সত্যি বলেই তো মনে হচ্ছে। মহারাজ বললেন, দেখো, সত্যি হলে সত্যিই হবে, কিন্তু সত্যি না হলেই মঙ্গল। কেন? মনে হচ্ছে শেষ পর্যন্ত এত টাকা উসুল হবে কার কাছ থেকে? কোটি কোটি টাকার ব্যাপার তো আর সহজে মিটবে না। হয়তো আমার ঘাড়ে এই সমস্ত দেনাটা বরাদ দেবে। তারপর উঠে দাঁড়ালেন, বললেন, তুমি সৌগে যাও দেয়ানমশাই, আমার আজ আর ঘুম আসবে না, আমি চললুম। হয়তো রাত শেষ হতে আর বাকি ছিল না। দুর্গা ভোরবেলাতেই উঠেছিল, ছোট বউরানী তখনও ঘুমোচ্ছিল। হঠাৎ দুর্গার ডাকাডাকিতে ঘুমটা ভেঙে গেল। ও বউরানী, ওঠো, ওঠো বউরানী, বড় বউরানী চিঠি এসেছে গো। তাড়াতাড়ি ধর্মর করে উঠেছে বউরানী, বললে, কোথায়, কার চিঠি এসেছে? দুর্গা বললে, শয়তান নবাবটা মরে গেছে গো, এক্ষুনি রানীমা বললে। কোন শয়তান? কার কথা বলছিস? নবাব, মুর্শিদাবাদের নবাব। দুর্গা বললে, হাতিয়ারগড়ের লোক এসেছে চিঠি নিয়ে, জগা খাজাঞ্চি বাবু পাঠিয়েছে। কে লোক, কে এসেছে? দুর্গা বললে, তা জানেন নে বউরানী, শুনছি নাকি হাতিয়ারগড় থেকে বড় বউরানীর চিঠি নিয়ে এসেছে, সেই কথাটাই আমি তোমাকে বলতে এলাম। আমি এক্ষুনি আবার যাচ্ছি দেখা করতে। রাজবাড়ির অতিথিশালায় তখন বেশ ভিড়। হাতিয়ারগড়ের লোকটা রাত্রের অন্ধকারের মধ্যে এসে ঢুকেছিল সেইখানে, তখন কাউকে দেখতে পায়নি, কিন্তু ভোরবেলাতেই দেখে উদ্ধব দাস এক কোণে চুপ করে বসে আছে। কাছে গিয়ে বললে, কি গো দাসমশাই, তুমি তুমি এখানে কি করতে? উদ্ধব দাসও চিনতে পেরেছে, বললে, গোকুল যে, তুমি কি করতে? গোকুল বললে, আমি এসেছি রাজকার্যে, আর তুমি? তোমার শ্বশুর সেই শোভারাম পাগল হয়ে গেছে, শুনেছ তো? মেয়ে শোকে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। তা তোমার বউয়ের আর কোনো খবর পাওনি? উদ্ধব দাস বললে, পেয়েছি, এখানেই আছে। এইখানে? হ্যাঁ গো, একদিন কলকাতায় সাহেবের বাগান বাড়িতে ছিল, সাহেব লড়াই করতে চলে যাবার পর এখানেই এসে উঠেছে। গোকুল অবাক হয়ে গেছে, বললে, এইখানে, এই রাজবাড়িতে? হ্যাঁ গো হ্যাঁ, কতবার বলবো তোমাকে, তুমি আজকাল কালা হয়ে গেছো নাকি?
কানেও শুনতে পাও না? তা ছোট মশাইয়ের হুকুম তামিল করো কি করে? গোকুল সেই কথায় কান্না দিয়ে বললে, তা বউ তোমার কি বলেছে? সেদিন পালিয়ে গিয়েছিল কেন? আরে কথাই তো বলে না আমার সঙ্গে। কথাই বলে না? আচ্ছা, আমি তোমার সঙ্গে কথা বলিয়ে দেব। শোভারামের মেয়ে তো, ওকে আমি ছোট্টবেলা থেকেই দেখে আসছি। আর তোমার সঙ্গে কথা বলবেন নাই বা কেন? কি অপরাধ করেছো তুমি? উদ্ধব দাস বললে, আমি যে বাউন্ডুলে মানুষ, আমাকে কি কারোর পছন্দ হয়? তা না হয় হলো, কিন্তু তোমার সঙ্গে তো তার বিয়ে হয়েছে, তুমি তো তার স্বামী হলে। উদ্ধব দাস বললে, না না না, জোর করে কি আর পীড়িত হয়, নাকি জোর করে হরিভক্তি হয়? এ তো জোর জবরদস্তির ব্যাপার নয় গো। তার চেয়ে আমি গান বেঁধে ঘুরে বেড়াই, সে ঢের ভালো। সে সুখী হলে আমার আর কিছুই চায় নে। সুখ বড় দুর্লভ বস্তু গো। ওই সুখ নিয়েই আমি একটা ছড়া বেঁধেছি, শুনবে নাকি? গোকুল হেসে ফেললে, বললে, তোমার আর পাগলামি গেল না দেখছি। এখনো তুমি সেই রকম আছো দাসমশাই। পৃথিবীতে কত কি কাণ্ড হলো, সব অদল বদল হয়ে গেল। তোমার কিন্তু কোনো বদল নেই। হঠাৎ সেরেস্তার একজন লোক এসে গোকুলকে ডেকে নিয়ে গেল ভেতরে। বললে, তোমাকে একবার দেওয়ান মশাই ডাকছেন, এসো। উদ্ধব দাসকে বসতে বলে গোকুল লোকটার সঙ্গে একেবারে দেওয়ানজির কাছারি ঘরে গিয়ে হাজির হলো। গোকুল যেতেই কাছারি ঘরের দরজা জানলা বন্ধ করে দিলেন কালীকৃষ্ণ সিংহ মহাশয়। বললেন, রাত্রে কোনো অসুবিধে হয়নি তো? ঘুম হয়েছিল বেশ? গোকুল বললে, হ্যাঁ হুজুর, কোনো কষ্টই হয়নি। অতিথিশালায় আমার চেনা লোক বেরিয়ে পড়ল, তার সঙ্গেই এতক্ষণ গল্প করছিলাম। সে বলছিল তার বউ নাকি রাজবাড়িতে লুকিয়ে আছে। কে? কার কথা বলছো? আগে ওই যে দাসমশাই, ও তো আমার চেনা লোক, আমাদের হাতিয়ারগড়ের অতিথিশালাতেও গিয়ে ওঠে কি না। তা ওকে তুমি তোমার কাজের কথা বলেছো নাকি? কি জন্য তুমি এসেছো এইসব? আগে না, ওসব কিছু বলিনি হুজুর। আর ওর সঙ্গে দেখা করো না, তোমায় একটা কাজ করতে হবে, সেজন্যই ডেকেছি। কাউকে কিছুই বলবে না, কারোর সঙ্গে আর দেখাও করবে না। তোমার থাকার জন্য আমি আলাদা বন্দোবস্ত করে দিচ্ছি। তোমার বড় বউরানীর হয়তো জানা নেই, তোমাদের ছোট বউরানী আমাদের এই রাজবাড়িতেই আছেন। আমাদের ছোট বউরানী? হ্যাঁ, তোমাদের ছোট বউরানী, যাকে খোঁজবার জন্য তোমার ছোট মশাই এইখানে ওখানে ঘোরাঘুরি করছেন। তাহলে তার সঙ্গে একবার দেখা করে পেন নাম করে আসি। দিওয়ানমশাই বললেন, না না, এখন থাক, চারিদিকে এখনও নবাবের চর ঘোরাঘুরি করছে। তুমি বলছো বটে যে নবাব পালিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখনও পাকাপাকি কিছু খবর আসেনি। ছোট বউরানী হাতিয়ারগড়ে ফিরে যাবার জন্য বড়ই ব্যস্ত হয়ে পড়েছেন। আমি লস্কর পেয়াদা সেপাই সঙ্গে দেব, তুমি তাকে নিয়ে বড় বউরানীর কাছে গিয়ে পৌঁছে দেবে। পারবে তো? আগে কেন পারবো না? তাহলে সেই কথাই রইল। নবাব যখন নেই তখন আর কোনো বিপদ আপদ কিছু নেই, তবুও সাবধানের মান নেই। তুমি এখন আমার সেরেস্তার লোকের সঙ্গে অন্দরে যাও, আর অতিথিশালায় যেতে হবে না। সেখানেই তোমায় যা খবর পাঠাবার তা পাঠাবো। যাও এখন। দেওয়ানজির বোধ হয় তখন অনেক কাজ ছিল। গোকুল সেরেস্তার লোকের সঙ্গে ভেতর বাড়িতে চলে গেল। ভেতরে যেতে যেতে গোকুলের মনে হলো, এ কত বড় রাজবাড়ি! কোথায় যে কে থাকে, কোথায় সদর, কোথায় অন্দর, কোথায় সেরেস্তা, কোথায় অতিথিশালা, বাইরে থেকে কিছুই বোঝা যায় না। তারপর আরও বেলা হলো, সেরেস্তার কাছারিতে আরও লোকের ভিড় বাড়ল। অতিথিশালায় আরও কিছু নতুন লোক এসে ঢুকল। মুর্শিদাবাদে অত বড় কাণ্ড ঘটে গেছে, তার ঢেউ এসে লাগলো কৃষ্ণনগরে, বর্ধমানে, নাটোরে, হুগলির ফৌজদারের দপ্তরে, সর্বত্রই। আর সেই শেষ রাত থেকেই মহারাজ আর ঘুমোতে পারেননি। মহারাজার লোক গেল মুর্শিদাবাদের উকিলের কাছে, বর্ধমানের মহারাজার কাছে,
নাটোরের মহারানীর কাছে, নবদ্বীপের বাচস্পতি মহাশয়ের কাছে। আর শুধু উদ্ধব দাস বার কয়েক খোঁজ করলে গোকুলের। যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে, হ্যাঁ গো প্রভু, গোকুল কোথায় গেল? কে গোকুল? ওই যে হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের নফর। কিন্তু অতিথিশালাতে কে কার খবর রাখে? আর বেলা যখন পড়ো তখন একটা ঝালর ঢাকা পালকি রাজবাড়ির খিড়কির দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল উত্তর দিক পানে। পালকিটা হাঁটা পথে গিয়ে পৌঁছবে শিবনিবাসের ঘাটের কাছে। সেখানে মহারাজার নিজের বজরা তৈরি থাকবে, তাতে গিয়ে উঠবেন হাতিয়ারগড়ের ছোট বৌরানী আর দুর্গা। ওইখান থেকে নৌকোয় উঠলে বিশেষ জানাজানি হবে না। গোকুল আগের থেকে সেই ঘাটে আর একটা নৌকোয় তৈরি হয়ে বসেছিল, সঙ্গে পাইক বরকন্দাজ। তারা একেবারে হাতিয়ারগড়ে বৌরানীকে পৌঁছে দিয়ে ফিরে আসবে। গোকুলের হাতে একটা চিঠিও দিয়ে দিলেন দেওয়ানমশাই। চিঠিটা শিলমোহর করা। মহারাজার গৃহিণীর জবানিতে লেখা ছিল, শ্রীমতী রাসমণিকে আজ লোকজন পাইক পেয়াদা বরকন্দাজ সহ হাতিয়ারগড়ে পাঠাইবার ব্যবস্থা করিলাম। পৌঁছানোর সংবাদ দিবেন। কিন্তু আপনার স্বামীর কোনো সন্ধান পায় নাই বলিয়া সেই সম্বন্ধে কিছুই জানাইতে পারিলাম না। সন্ধানের ব্যবস্থা মহারাজ করিবেন বলিয়া স্থির করিয়াছেন। সন্ধান পাইলে যথাসত্ত্বর জানাইব। ইতি। ছোট বৌরানী আর দুর্গা অন্য বজরার ভেতর উঠতেই দুটো নৌকোই পাশাপাশি চলতে লাগল। শুধু রাজবাড়িতে উদ্ধব দাস তখনও দুই একজনকে জিজ্ঞেস করছে, ওগো, ও প্রভু, আমাদের গোকুল কোথায় গেল গো? কে গোকুল? গোকুলকেই চিনতে পারে না তারা কেউ। তবুও উদ্ধব দাসের মনে হতে লাগল, গোকুল তো লোক ভালো, সে তো কথা দিয়ে কথা খেলাপ করবার লোক নয়। কিন্তু গেল কোথায়? গোকুল যে কোথায় উধাও হয়ে গেল শেষ পর্যন্ত তার জানাই হলো না উদ্ধব দাসের। হাতিয়ারগড়ে ছোট বৌরানীকে পাঠাবার সমস্ত বন্দোবস্ত করার পরেও কিন্তু কৃষ্ণচন্দ্র নিশ্চিন্ত হতে পারলেন না। দেওয়ানমশাইকে পাঠিয়ে দিলেন মুর্শিদাবাদে। বললেন, আপনি একবার নিজেই যান মুর্শিদাবাদে, খবরাখবর সব নিয়ে আসুন। কিন্তু দেওয়ানমশাই বেরিয়ে গিয়েও মাঝপথ থেকে ফিরে এলেন। মহারাজ দেওয়ানমশাইয়ের ফিরে আসার খবর পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন। বললেন, কি হলো, ফিরে এলেন যে? দেওয়ানমশাই বললেন, উকিলবাবুর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। তিনি নিজেই আসছিলেন আপনাকে খবরাখবর দিতে, তাই তার সঙ্গেই ফিরে এলাম। তিনি বললেন, মুর্শিদাবাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। কীরকম? খানিক পরে শারদাবাবু নিজেই এলেন। সবিস্তারে সবই বর্ণনা করলেন। বললেন, ক্লাইভ সাহেবকে খুন করবার জন্য ষড়যন্ত্র করছে রাজা দুর্লভরাম। সে কি, খুন করবে? কেন? 2,20,00,000 টাকা ক্লাইভ সাহেব চেয়েছে বলে। টাকার কথায় জগৎ শেঠজি পর্যন্ত চটে গেছেন। আর সবচেয়ে চটেছে দুর্লভরাম, মিরন আর খাদেম হোসেন। মির্জাফর সাহেবের ইচ্ছে ছিল টাকাটা দিতে, কিন্তু আর সবাই অরাজি। আর নবাব যে পালিয়ে গেছে সেই খবর কি সত্যি? সত্যি বলেই তো আমি শুনেছি, তবে কোনো প্রমাণ পাইনি। রাস্তায় লোকজনের ভিড়, চকবাজারের সব দোকানপাটই বন্ধ। সারাফত আলী বলে একজন গন্ধ তেলের দোকানদার ছিল, তাকে দেখলাম কে যেন খুন করে রাস্তার ওপর ফেলে রেখে গেছে। তারপর আরও সব খবর শুনলাম, সত্যি মিথ্যে বিশ্বাস হয় না। নবাব নাকি নিজের মাকে টাকা চুরি করেছিল বলে গালে চড় মেরেছে, আর তারপর থেকেই সমস্ত রাত খাজাঞ্চিখানার টাকা সকলকে বিলিয়ে দেওয়া হয়েছে, যাতে ফিরিঙ্গিদের হাতে না পড়ে। ওদিকে ময়দাপুরে ক্লাইভ সাহেব যাকে রাস্তাঘাটে পাচ্ছে তাকেই ধরছে, তাদের কাছ থেকে টাকা কড়ি কেড়ে নিচ্ছে। কৃষ্ণচন্দ্র বললেন, আমি জানতুম এইরকম হবে। তারপর জিজ্ঞেস করলেন, কিন্তু নবাব যদি পালিয়েই থাকে, কোথায় পালিয়েছে? কোথায় পালাতে পারে? শারদাবাবু বললেন, সেটা কেউই বলতে পারছে না, আর কখন পালালো তাও কেউ জানে না। আসলে পালিয়েছে কি না তারও কোনো ঠিক নেই। সবটাই তো আমাদের শোনা কথা। সমস্ত মুর্শিদাবাদ এখন নানা রকম গুজবে ছেয়ে গেছে। আপনি এক্ষুনি একবার চলুন, আপনাকে নিয়ে যাবার জন্যই এসেছি।
কৃষ্ণচন্দ্র বুঝলেন এই সময় মুর্শিদাবাদে তার নিজের একবার যাওয়া উচিত। এই সময় যদি কিছু ভুল পদক্ষেপ হয়ে যায় তো সেই ভুলের খেসারত তাকেও দিতে হবে। তিনি উঠলেন, বললেন, চলুন, আমি এক্ষুনি রওনা হচ্ছি। আর সত্যিই সেদিন মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা বলে কিছুই ছিল না। মসনদ একদিনের জন্য শূন্য হয়ে গিয়েছিল। নিজামত বন্ধ, কাছারি বন্ধ, খাজাঞ্চিখানাও বন্ধ। কে হুকুম দেবে, কে হুকুম মানবে, তার কিছু হদিস নেই। যারা ফিরিঙ্গি ফৌজের ভয়ে শহর ছেড়ে চলে গিয়েছে তারা অনেকেই রাস্তাতে ফিরিঙ্গি ফৌজের হাতে ধরা পড়েছে। তাদের যথা সর্বস্ব কেড়ে নিয়েছে তারা। সেই ওয়ার্ডস আর ওয়াল চলে যাবার পর থেকেই যেন গণ্ডগোলটা বেশি বাড়ল। জগৎ শেঠজির বাড়ি থেকে মির্জাফর সাহেব চলে গেল, মিরন চলে গেল, দুর্লভরামও চলে গেল। একে একে সবাই চলে যাবার পর ছোটমশাই একলাই বসেছিলেন। শেষকালে একসময় জগৎ শেঠজিও চলে গেলেন। রঞ্জিত রায় মশাই ছোটমশাইকে বন্দোবস্ত করে দিয়ে নিজের কাজে চলে গিয়েছিলেন। তারপর ভোর রাত্রের দিকে খবর এসেছিল যে নবাব নাকি চেহেল সুতন ছেড়ে কোথায় চলে গিয়েছে। আর বাড়ির ভেতর থাকতে পারলেন না ছোটমশাই। একবার গেল মতিঝিলের দিকে। রাস্তায় গিজগিজ করছে লোকে। তারই সামনে মনসুরগঞ্জ হাভেলি। সেখানে মির্জাফর সাহেব উঠেছে। তার বাড়ির সামনে তখন পাহারা বসে গেছে। আবার ফিরে এলেন ছোটমশাই। কি যে করবেন কিছুই বুঝতে পারলেন না। চকবাজারে সেই খুশবু তেলের দোকানের সামনেও একবার গেল। সেই বুড়ো লোকটা তখনও সেই রাস্তার উপরেই মরে পড়ে আছে। ফিরে আসতেই জগৎ শেঠজির সঙ্গে দেখা হলো। বড় উত্তেজিত ভাব জগৎ শেঠজির। ছোটমশাই জিজ্ঞেস করলেন, কিছু খবর পেয়েছেন? জগৎ শেঠজি বললেন, পেয়েছি, কিন্তু বড় খারাপ খবর। মিরন, দুর্লভরাম, খাদেম হোসেন সবাই ঝগড়া বাঁধিয়ে বসেছে। নবাব কে হবে তাই নিয়ে ঝগড়া। এখন যদি ফৌজের লোকেরা খেপে গিয়ে ওর বিরুদ্ধে লাগে তাহলেই সব গোলমাল হয়ে যাবে। ওইদিকে মির্জাফরের জামাই আছে মীর কাসিম, সেও নাকি এর মধ্যে জুটেছে। তাহলে আপনি কি করবেন ঠিক করেছেন? আমি এখনো কিছুই ঠিক করিনি। ভাবছি ক্লাইভকে একটা চিঠি লিখে দিই যে তিনি যেন এখানে না আসেন। কেউ না কেউ তাকে খুন করতে পারে। কিন্তু ক্লাইভকে কেন খুন করতে যাবে? ক্ষমতার লড়াইয়ের জন্যে? ক্লাইভের হাতেই তো নবাব করবার ক্ষমতা রয়েছে। ক্লাইভ যাকে মসনদে বসাবে সেই তো নবাব হবে কি না? ছোটমশাই বললে, সে যেই নবাব হোক, তার আগে আমার একটা ব্যবস্থা করে দিন। আমি আর এই গণ্ডগোলের মধ্যে মুর্শিদাবাদে থাকতে চাই না। আপনার কিসের ব্যবস্থা? ছোটমশাই বললেন, আপনাকে যে সেই বলেছিলাম আমার সহধর্মিনীর কথা, আমি গিয়েছিলাম চকবাজারের সারাফত আলীর দোকানে। সেখানে খুনোখুনি কাণ্ড দেখে ফিরে এসেছি। দেখলাম সারাফত আলীকে কে খুন করে রাস্তায় ফেলে রেখে দিয়ে গেছে। তারপর শুনলাম মরিয়ম বেগম নাকি ওইসব গণ্ডগোল দেখে সোজা গিয়ে ঢুকেছে চেহেল সুতুনের ভেতরে। আমি একবার চেহেল সুতুনে গিয়ে মরিয়ম বেগমের সঙ্গে দেখা করতে চাই। চেহেল সুতুনে আপনি কি করে যাবেন? সেখানে কি বাইরের কাউকে ঢুকতে দেয় নাকি? তার উপর আপনি পুরুষ মানুষ। ছোটমশাই বললেন, এখন না হোক, রাত্রিরের দিকে। রাত্রের দিকেই বা আপনি যাবেন কি করে? ছোটমশাই বললে, শুনেছি ঘুষ দিলে নাকি সবই সম্ভব হয় চেহেল সুতুনের ভেতরে। সবাই তো তাই বলে। আর তাছাড়া এখন তো নবাবও নেই। এখন কি আর অত কড়াকড়ি চলছে? ওই তো মতিঝিল থেকে সব খিদমতগার পালিয়ে গেছে। একটা জনপ্রাণীও নেই মতিঝিলে। জগৎ শেঠজি খানিক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনি ঠিক জানেন মরিয়ম বেগমই আপনার সহধর্মিনী? ছোটমশাই বললে, আমার দৃঢ় ধারণা তাই। জগৎ শেঠজি বললেন, তাহলে দেওয়ান মশাইকে বলুন, উনি একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবেন আপনার জন্যে। সত্যি তখন জগৎ শেঠজির মাথায় রাজ্যের ভাবনা। তিনি যে ওটুকুই করেছেন সেটাই যথেষ্ট। কিন্তু রঞ্জিত রায় দেওয়ানজি সব ব্যবস্থা করে দিলেন।
সন্ধে হবার পর লোক দিয়ে ছোটমশাইকে পাঠিয়ে দিলেন চেহেল সুতুনের ফটকে। সমস্তই অগোছালো ব্যবস্থা। রাস্তার টিমটিমে আলোগুলো আর জ্বলছে না। জ্বালবার লোকই গড় হাজির। ফটকের আলোটাও জ্বলেনি। খুব সাবধানে কাজ শেষ করতে হবে, কেউ যেন দেখতে না পায়। ঘুষ পেয়ে খোঁজাটার চোখ দুটো অন্ধকারের মধ্যেও জল জল করে উঠল। কি নাম তোমার? খোঁজা নজর মোহাম্মদ হুজুর। এই বাবুজিকে একবার মরিয়ম বেগম সাহেবার সঙ্গে দেখা করিয়ে দিতে পারো? মরিয়ম বেগম সাহেবার নাম শুনে কেমন যেন থতমত খেয়ে গেল নজর মোহাম্মদ। বশির মিয়া খুব সাবধানে রাখতে বলে দিয়েছে মরিয়ম বেগম সাহেবাকে। যদি শেষকালে কিছু একটা গড়বড় হয়। কিন্তু হাতের মুঠোর মধ্যে তখনও আশ্রফিটা ফুটছে তার। একবার একটু দ্বিধা করেই নজর মোহাম্মদ তক্ষুনি বললে, আচ্ছা আইয়ে হুজুর। তারপর বললে, যারা সামালকে। সত্যিই ভেতরটা অন্ধকার, সুড়ঙ্গের মতো রাস্তা, ছোট ছোট ইঁটের গাঁথনি। এই পথ দিয়ে একদিন কান্ত ভয়ে ভয়ে মরালের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আবার এই পথ দিয়ে আজ ছোট মশাই চোরের মতো পা টিপে টিপে চলেছে। হয়তো এটাই নিয়ম। ইতিহাসের পথ হয়তো চেহেল সুতুনের মতোই, এমনই অন্ধকার, এমনই রহস্যময়। ইতিহাসও বোধ হয় এমনি করেই নিঃশব্দে পা টিপে টিপে অস্পষ্ট পথে পা বাড়িয়ে দেয়। তারপর যখন কেউ টের পায় না, কেউ জানতেও পারে না, তখন গন্তব্যস্থলে পৌঁছে একদিন হঠাৎ আত্মপ্রকাশ করে। তখন সবাই অবাক হয়ে যায়, সবাই চমকে ওঠে। কান্তও একদিন চমকে উঠেছিল। কে? কন? খিড়কি বন্ধ ঘরের মধ্যেও নজর মোহাম্মদের গলাটা চিনতে পেরেছিল কান্ত। মরিয়ম বেগম সাহেবা, মরিয়ম বেগম সাহেবা। কান্ত বুঝতে পারলে না জবাব দেওয়াটা ঠিক হবে কি না। এই সময়ে বা কেন নজর মোহাম্মদ ডাকছে, সেও বুঝতে পারলে না। আমি নজর মোহাম্মদ বেগম সাহেবা। কান্ত খিড়কির ভেতর থেকেই বললে, কি দরকার? নজর তেমনি বাইরে থেকে বললে, একটা বাত আছে বেগম সাহেবা, একবার খিড়কিটা খুলুন। কি কথা আছে তোমার? নজর মোহাম্মদ বললে, একবার মেহেরবানি করে খিড়কিটা খুলুন না। কান্ত ভালো করে বোরখা দিয়ে নিজের সর্বাঙ্গ ঢেকে নিয়ে দরজাটা খুলে দিলে। হঠাৎই সেই অন্ধকার আবহাওয়ায় যেন অনেক মানুষের পায়ের শব্দে বিচলিত হয়ে উঠল। কয়েকদিন ধরেই চেহেল সুতুনের ভেতরে সমস্ত নিয়ম কানুন কায়দা বেসামাল হয়ে পড়েছিল। নবাব যেদিন হঠাৎ এখানে এসে পড়েছিল সেদিন থেকেই। তারপর নজর মোহাম্মদের দল আর কোনো দিক সামলাতে পারছে না, যে সে এসে ঢুকে পড়ছে চেহেল সুতুনের ভেতর। নবাব যে চেহেল সুতুন ছেড়ে চলে গেছে সেই খবরটাও আর চাপা থাকেনি। পায়ের আওয়াজ পেতেই নজর মোহাম্মদ চমকে উঠেছে। আবার কি এলো? খোঁজা সর্দার পিরালি খাঁ সাহেব কাল থেকে হুঁশিয়ার করে দিয়েছে। আসলে পিরালি খাঁ নয়, নানি বেগম সাহেবারই হুকুম, যে সে এসে ঢুকে পড়বে ভেতরে। খুব হুঁশিয়ার সে রাহানা পিরালি। কত মোহর, কত টাকা, কত জড়োয়া ছড়ানো আছে চারিদিকে। এই সময়ে তো চুরি হয়ে যায় সব। বাবুজি, আপনি একটু তফাতে যান। কেন, কি হলো? নজর মোহাম্মদ বললে, কার যেন পায়ের আওয়াজ শুনছি, হালচাল ভালো মালুম হচ্ছে না। ছোটমশাই বললে, কোথায় তফাতে যাব? আপনি আসুন, আমার সঙ্গে আসুন। এই বলে ছোটমশাইকে নজর মোহাম্মদ একটু আড়ালে নিয়ে গিয়ে বললে, আপনি এখানেই থাকুন, আমি আপনাকে পরে ডেকে নিয়ে যাব। তখন আর সময় নেই। নজর মোহাম্মদ এক নিমিষের মধ্যে সোজা এসে আবার নিজের জায়গায় দাঁড়িয়েছে। তার আগে মরিয়ম বেগম সাহেবার ঘরের দরজাটা বন্ধ করে দিতে বলে সাবধান হয়ে নিলে। আবার কি তবে নবাব ফিরে এলো নাকি? সামনে সামনে আসছিল পিরালি খাঁ, আর পেছনে আরও কয়েকজন। ভারী ভারী পায়ের আওয়াজ। আবার কাদের নিয়ে এলো এখন? কিন্তু গলার শব্দে চেনা গেল মেহেদি নেসার সাহেব। আর একটু কাছে আসতেই অন্য লোকেদেরও চেনা গেল। মেহেদি নেসারের সঙ্গে আছে ডিহিদার রেজা আলী সাহেব, আর তার সঙ্গে বশির মিয়া। নজর মোহাম্মদ মাথাটা হেলিয়ে সেলাম করলে সকলকে। মেহেদি নেসা জিজ্ঞেস করলে,
এ কে? আগে হুজুর, এ আমার সাগরেদ, খোজা নজর মোহাম্মদ। মেহেদীনেসার সাহেব তীক্ষ্ণ নজর দিয়ে দেখলে একবার নজর মোহাম্মদকে। ভালো করে দেখা গেল না অন্ধকারে। তা হোক, তবুও হুঁশিয়ার করে দিলে। বললে, তোমার সাগরেদকে হুঁশিয়ার করে দিয়েছ তো পিরালি? খুব হুঁশিয়ার থাকে যেন। তারপর আরও অনেক কথা বললে। সব কথাগুলোর সারমর্ম এই, এখন চারিদিকে অরাজক শুরু হয়ে গেছে। এই সময় যেন ভালো করে চেহেল সুতনে পাহারা দেয় তারা। বাইরের কোনো আদমি যেন ভেতরে না ঢোকে। নবাব বেপাত্তা। সুতরাং নবাবের দুশ্মনরা নানা ছুতোই ভেতরে এসে ঢুকবে। কেউ আসবে চেহেল সুতনের বেগমদের লোভে, কেউ আসবে টাকা কড়ি দৌলতের লোভে। দুনিয়ায় যত মতলববাজ মানুষ, এটাই হচ্ছে তাদের ফুরসত। এই সময়ে চুরি, রাহাজানি, বাটপাড়ি সব চলছে শহরে। শহরময় খুন খারাপি হচ্ছে। সেই জের চেহেল সুতনের অন্দরেও আসতে পারে। বলতে বলতে মেহেদীনেসার সাহেব এগিয়ে যেতে লাগলো আরও ভেতরের দিকে। ডিহিদার রেজা আলী সাহেব বললে, জানাব, আর সেই মরিয়ম বেগম সাহেবা, যার কথা আমি বলেছিলাম জানাবকে? মেহেদীনেসার সাহেব বললে, তাকে আমি নজরবন্দি করে রেখেছি। পিরালি, বেগম সাহেবারা যেন কেউ না পালিয়ে যায়। না হুজুর, আমার খোঁজারা নজর রাখছে। আর ঘসেটি বেগম সাহেবার দিকেও নজর রাখবে। পেশমন বেগম, তক্কি বেগম, বব্বু বেগম, গুলশন বেগম, যত বেগম আছে সকলের দিকেই নজর রাখবে। আমিনা বেগম সাহেবা কোথায়? মালখানা চাবি খুলতে গিয়েছিল আমিনা বেগম সাহেবা। সেই আমিনা বেগম সাহেবাকে দেখেছ তো? জি হুজুর, নানি বেগম সাহেবা তাকে খুব কড়া হুকুম দিয়েছে। নিজের কাছে মালখানা চাবি রেখে দিয়েছে। খুব হুঁশিয়ার। আমি আজকে মালখানা তালার ওপর তালা লাগিয়ে যাব, চলো। এই বলে আরও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পিরালি খা শশব্যস্ত হয়ে চলতে লাগলো। পেছনে ডেহিদা রেজা আলী, বশির মিয়া, তারাও চলেছে। নজর মোহাম্মদের ভয় করতে লাগলো। মালখানার তালার উপর তালা লাগিয়ে দেবে মেহেদীনেসার সাহেব, কিন্তু নানি বেগম সাহেবা যদি বাধা দেয়? ভেতরে পেশমন বেগম সাহেবার ঘরের অন্দরে তখন আলো জ্বলছিল। মেহেদীনেসার সাহেব এমন করে বুক ফুলিয়ে কখনো চেহেল সুতনের ভেতর চলে না। যখন আসে তখন নানি বেগম সাহেবার ভয়ে নরম হয়ে মাথা নিচু করে আসে। কিন্তু আজ নবাব নেই, তাই বেপরোয়া হয়ে গেছে নেসার সাহেব। পিরালিখা মালখানার বাইরের তালা খুলে দিতেই মেহেদীনেসার, রেহিদা রেজা আলী, বশির মিয়া সবাই ভেতরে ঢুকে পড়ল। হঠাৎই নানি বেগম সাহেবার গলা শোনা গেল। সর্বনাশ! কেউ হয়তো নানি বেগম সাহেবাকে খবরটা দিয়ে দিয়েছে। দৌড়তে দৌড়তে একেবারে সামনে এসে হাজির হয়েছে নানি বেগম সাহেবা। কন? মেহেদীনেসার, তুমি ক্যা কর রহে হো? মেহেদীনেসার কিন্তু অন্যবারের মতো দমল না নানি বেগম সাহেবাকে দেখে। বললে, মালখানায় তালা লাগিয়ে দিচ্ছি নানি বেগম সাহেবা। আশ্চর্য! নজর মোহাম্মদ আজ নানি বেগম সাহেবাকে কুর্নিশ পর্যন্ত করলে না। লেকিন চেহেল সুতুনের মালখানায় তালা লাগাবার তুমি কে? মেহেদীনেসা তেমনি গম্ভীর গলাতেই জবাব দিলে, শুধু চেহেল সুতুনি নয় নানি বেগম সাহেবা, তামাম নিজামতের মালিক এখন আমরা। মালিক তোমরা? তোমরা কারা? নবাব চেহেল সুতুন ছেড়ে চলে গেছে, এখন নিজামতের সব কিছুর জিম্মাদার আমরা। আমরা মানে কারা? মেহেদীনেসার বললে, আমরা মানে নবাবের যত আমির ওমরা, তারা। নানি বেগম সাহেবা গলা ছড়িয়ে দিলে, খবরদার! যতক্ষণ আমি জিন্দা আছি ততক্ষণ আমির ওমরা কেউ কিছুই নয়। মনে রেখো নেশার, আমি এখনও বেঁচে আছি। আমি যতক্ষণ আছি এখানে ততক্ষণ কেউই মালখানায় হাত দিতে পারবে না। চেহেল সুতুনের দৌলত আমার দৌলত, আমি সব কিছু জিম্মাদার। নজর মোহাম্মদ দেখলে ব্যাপার অনেক দূর গড়াবে, এ সহজে মেটবার নয়। তাড়াতাড়ি আবার ছোট মশাইয়ের কাছে ফিরে এলো। বাবুজি, বাবুজি! ছোটমশাই এতক্ষণ অন্ধকারের মধ্যে চুপ করে বসেছিল। শেষকালে কি এমনি করে নিজের বিপদও ঘটাবে, আবার ছোট বউরানিরও বিপদ ঘটিয়ে দেবে?
বাবুজি, আপনি বেরিয়ে যান, সব গড়বড় হয়ে গেছে। কিন্তু মরিয়ম বেগম সাহেব আর কি হবে? কিছুই হবে না বাবুজি, বেগম সাহেবাদের কারোর সঙ্গে আর মুলাকাত করা যাবে না। মেহেদী নেসার সাহেব কড়া হুকুম জারি করে দিয়েছে। মেহেদী নেসার সাহেব? মেহেদী নেসার সাহেব অন্দরে এসেছে নাকি? জি, বড় জবরদস্ত ওমরাহ মেহেদী নেসার সাহেব। ছোটমশাইয়ের যেন একটু আশা হলো। মেহেদী নেসার তো জগৎ শেঠজির দলে। জগৎ শেঠজি একটু চেষ্টা করলেই তো ছোট বউরানীকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাবুজি, আপনাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, চলুন, আর দেরি করবেন না, চলুন চলুন। ছোটমশাইকে কোনো রকমে তাড়াতাড়ি বাইরে বার করে দিয়ে এসে আবার নজর মোহাম্মদ মালখানার সামনে হাজির হলো। মালখানার সামনে তখন নানি বেগম সাহেবের সঙ্গে নেসার সাহেবের তুমুল তর্কাতর্কি চলছে। মেহেদী নেসারের গলা যেন অন্য দিনের চেয়ে আরও বেশি চড়েছে। নবাব নেই বলে তার যেন ভয়ও নেই আগেকার মতো। নানি বেগম বলছে, কে বললে এইসব টাকা করি মির্জার? এইসব আমার। আমি চেহেল সুতনের নানি বেগম। দেখি কি করে তুমি আমার মালখানায় তালা দাও। আমি তালা দেবই। আপনি সরুন নানি বেগম সাহেবা, আমি মির্জাফর সাহেবের মঞ্জুরি নিয়ে এসেছি। রেখে দাও তোমার মির্জাফর সাহেব। ঢের ঢের অমন মির্জাফর সাহেব আমি দেখেছি। তাকে ডেকে নিয়ে এসো দেখি আমার কাছে, দেখি তার কেমন মুরত। মেহেদী নেসার সাহেব একটু যেন দ্বিধা করতে লাগলো, তারপর বললে, তাহলে আপনি তালা লাগাতে দেবেন না? না। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলে দিয়েছি এটাই আমার শেষ কথা। কিন্তু এর ফল ভালো হবে না নানি বেগম সাহেবা। তার মানে? মানে আপনি কালকেই বুঝতে পারবেন। সমস্ত চেহেল সুতুনটা যেন গম গম করে উঠল মেহেদী নেসার সাহেবের গলার আওয়াজে। চেহেল সুতুনের আনাচে কানাচে যে যেখানে ছিল সবাই ততক্ষণে এসে হাজির হয়েছে কাছাকাছি। সবাই এমনই একটা ঘটনার ভয় করছিল কাল থেকে। সবাই ভাবছিল একটা কিছু ঘটবে, আর এ যেন তারই পূর্বাভাস। নজর মোহাম্মদ কাঠ হয়ে শুনছিল সমস্তটাই দেখছিল। হঠাৎ নানি বেগম সাহেবা ফেটে চৌচির হয়ে গেল। বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। মেহেদী নেসারও হটবার পাত্র নয়, বললে, কে বেরিয়ে যায় সেটাই দেখতে হবে, আমি নাকি আপনি? আমি কেন বেরিয়ে যাব? আমার চেহেল সুতুন, আমি এখানেই থাকব। কে আমাকে এখান থেকে তাড়াতে পারে আমি দেখি, কার এত হিম্মত। মেহেদী নেসার বললে, ঠিক আছে, কালই এর প্রমাণ হয়ে যাবে। এই চেহেল সুতুন কার, কালই আপনাকে মির্জাফর আলী সাহেবের হাতে পায়ে ধরতে হবে, তখন বোঝা যাবে। এই বলে মেহেদী নেসার সাহেব চলে গেল বাইরের দিকে, আর পেছন পেছন ডিহিদার রেজা আলী আর বশির মিয়া তারাও চলে গেল।